হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের এবং যারা চাকরি প্রার্থী বন্ধুরা আছে তাদের জন্য সবাইকে আমার পক্ষ থেকে ওয়েলকাম। আজকে আবার একটা নতুন টপিক, আমাদের যে টপিকটা আসলে জিওমরফিক প্রসেসের, এবং সেখানে আমরা দেখাবো এপিরিজনিক অ্যান্ড অরোজেনিক মুভমেন্ট। এপিরোজেনিক অ্যান্ড অরোজেনিক মুভমেন্ট দেখাবো, মহীভাবক এবং গিরিজনী আলোড়ন, সঙ্গে সঙ্গে এর সাথে সাথে আমরা প্লেট টেকটনিক থিওরিটাও আজকে বুঝিয়ে দেবো। তো আজকে আলোচ্য বিষয় হচ্ছে জিওমরফিক প্রসেসের এপিরোজেনিক অ্যান্ড অরোজেনিক মুভমেন্ট অ্যান্ড প্লেট টেকটনিক থিওরি। এটা তোমাদের এসএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ। সঙ্গে সঙ্গে যারা ক্লাস 12 এর স্টুডেন্ট, যারা ক্লাস 11 এর যারা স্টুডেন্ট, যাদের 11 এ জিওগ্রাফি সাবজেক্টটি রয়েছে তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা ক্লাসের গতি একটু বাড়িয়ে দিই এবং আমরা এখান থেকে শুরু করছি জিওমরফিক প্রসেস। ওকে, তাহলে জিওমরফিক প্রসেসটা আসলে কি? জিওমরফিক প্রসেস মানে হচ্ছে ভূগাঠনিক পদ্ধতি, অর্থাৎ যে যে কারণের জন্য আমাদের ভূমিরূপের ওপর এবং ভূগর্ভের নিচে যে যে ভূমিরূপগুলো তৈরি হয়, যে যে কার্যগুলো বা ক্রিয়াগুলো সংঘটিত হয়, যার জন্য কখনো ভূ আন্দোলন তৈরি হয়, কখনো অগ্নুৎপাত তৈরি হয়, কখনো বা বিভিন্ন নদীর দ্বারা, বায়ুর দ্বারা ইত্যাদি ক্ষয়কার্যের সঞ্চয়কার্যের ফলে ভূমিরূপের পরিবর্তন হয়ে থাকে। এই যেসব শক্তিগুলো ভূমিরূপের পরিবর্তনের জন্য দায়ী সেগুলোকে আমরা বলবো জিওমরফিক প্রসেস। ওকে, যেগুলো ভূমিরূপের গঠন বা পরিবর্তনের জন্য দায়ী সেই প্রসেসটা হচ্ছে আমাদের জিওমরফিক প্রসেস। এখন জানতে হবে জিওমরফিক প্রসেস কত ধরনের হতে পারে। এই যে ভূগাঠনিক প্রক্রিয়াগুলো কথা বলছি, তাহলে কি ধরনের করতে পারে? আমরা একে দুটো ভাগে ভাগ করতে পারি। জিওমরফিক প্রসেসকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা কি? একটা হচ্ছে তোমার এক্সোজেনেটিক মুভমেন্ট, যেটাকে বলা হয় কি বহির্জাত প্রক্রিয়া। কি বলা হয়? বহির্জাত প্রক্রিয়া, যেগুলো ভূমিরূপের, যে প্রক্রিয়াগুলো ভূমিরূপের ওপরে বা বাইরে থেকে কাজ করে সেগুলো হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। 2 নম্বর আমরা চলে যাব, সেখানে আমরা পাবো এন্ডোজেনেটিক মুভমেন্ট। কি পাবো? এন্ডোজেনেটিক মুভমেন্ট। এই দুটো মুভমেন্ট কিন্তু আমরা পেতে পারি এন্ডোজেনেটিক প্রসেস, বা বাংলায় যদি বলা হয় সেটা হবে অন্তর্জাত প্রক্রিয়া। অন্তর্জাত প্রক্রিয়া। এখন দুটো ভাগে যখন ভাগ করে নিলাম জিওমরফিক প্রসেসটাকে, একটা হচ্ছে এক্সোজেনেটিক মুভমেন্ট আর একটা হচ্ছে এন্ডোজেনেটিক মুভমেন্ট। এখন এই যে বহির্জাত প্রক্রিয়া পেলাম কিংবা পেলাম অন্তর্জাত প্রক্রিয়া, সেটা কিভাবে কাজ করে? বহির্জাত বললাম বাইরে থেকে কাজ করবে, এবং অন্তর্জাত বললাম ভূ অভ্যন্তরের ভিতর থেকে কাজ করবে। তাহলে ফলো, এই যে ভূ অভ্যন্তরের ভিতর থেকে কাজ করছে এন্ডোজেনেটিক মুভমেন্ট, যেটা সেটা কিভাবে হতে পারে? সেটা দুই রকম হতে পারে। আমরা বহির্জাত পরে আসছি, বহির্জাত প্রক্রিয়া পরে আসছি, আগে এন্ডোজেনেটিক দেখো। এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কখনো কখনো হঠাৎ করে আক্রমণ হয় ভূগর্ভের তলা থেকে, আবার কখনো কখনো খুব ধীর গতি একটা প্রক্রিয়া চলে। তার মানে এন্ডোজেনেটিক প্রসেসটাকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্লো প্রসেস, আরেকটা বলতে পারি আমরা সাডেন, যেটা হঠাৎ করেই কিন্তু সংঘটিত হতে পারে আগাম প্রস্তুতি ছাড়াই। স্লো মুভমেন্ট, একটা সাডেন মুভমেন্ট। ওকে, তাহলে একটা ধীর প্রক্রিয়া পাবো, একটা সাডেন প্রক্রিয়া পাবো। যেহেতু বোর্ডে ততটা জায়গা নেই, আমি একটু আবারও আলাদা করে দেখাচ্ছি। এই যে স্লো এবং সাডেন মুভমেন্টটা রয়েছে আমাদের, স্লোর মধ্যে কি কি ধীর গতি প্রক্রিয়া, কোন কোন প্রক্রিয়াগুলো কাজ করে? আমি যদি শুধু স্লো পার্টটা দেখি, এন্ডোজেনেটিক মুভমেন্টের স্লো পার্টটা দেখি, যেগুলো ধীরে ধীরে কাজ করে, সেগুলোর মধ্যে কি কি পাবো? সেগুলোর মধ্যে পাবো, যে দুটো কাণ্ড পাবো সেটা হচ্ছে কি বললাম, একটা প্রথমে বলেছিলাম আমরা এপিরোজেনিক মুভমেন্ট, এপিরোজেনিক মুভমেন্ট, এপিরোজেনিক মুভমেন্ট এন্ড পাবো, এবং পাবো কি অরোজেনিক মুভমেন্ট। অরোজেনিক মুভমেন্ট আমরা কম বেশি শব্দগুলোর সঙ্গে সবাই পরিচিত। এই এপিরোজেনিক কি আর অরোজেনিক কি, এপিরোজেনিক মুভমেন্টটা কি এবং অরোজেনিক মুভমেন্টটা কি, সেটা আমরা জানবো। কারো কিছু প্রশ্ন এই পর্যন্ত? এই পর্যন্ত ভাগগুলো দেখতে বা বুঝতে কোনো সমস্যা? আশা করি সমস্যা হওয়ার কথা নয়। আমরা চলে যাব কি স্লো প্রসেসের মধ্যে কি কি পেলাম, এপিরোজেনিক এন্ড অরোজেনিক।
তাহলে এপিরোজেনিকের বাংলা কথা না জানলেই নয়, এপিরোজেনিকের বাংলা মানে হচ্ছে মহীভাবক আলোড়ন, এবং অরোজেনিক মানে হচ্ছে গিরিজনী আলোড়ন। বুঝতে পারছো, এখানে মহি কথাটা রয়েছে, এখানে গিরি কথাটা রয়েছে। মহি মানে মহাদেশ, গিরি মানে হচ্ছে পাহাড়। তাহলে স্লো প্রসেসের মধ্যে আমরা এপিরোজেনিক মুভমেন্ট পাবো এবং অরোজেনিক মুভমেন্ট পাবো। ঠিক আছে, এগুলো কি আমি বলছি, দেখো এপিরোজেনিক মুভমেন্টটা আসলে কি। এপিরোজেনিক মুভমেন্ট মানেই হচ্ছে মহীভাবক, মহি মানে মহাদেশ, অর্থাৎ যে কারণের জন্য, যে প্রসেসের জন্য একটা বিশাল কোন মহাদেশের ভূভাগ তৈরি হতে পারে, সেই জন্য এটাকে বলা হচ্ছে এপিরোজেনিক মুভমেন্ট। অরোজেনিক মানে গিরিজনী আলোড়ন, যে আলোড়নের জন্য, গিরি মানে তো পাহাড়, তাহলে যে আলোড়নের জন্য পাহাড় বা পর্বত সৃষ্টি হতে পারে সেই আলোড়নকে বলবো আমরা গিরিজনী আলোড়ন। এখন এগুলো আমরা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব, এটা আমরা স্লো প্রসেসের মধ্যে পেলাম, এবং আমরা সাডেন প্রসেসে চলে যাব। সাডেন প্রসেসে কি দেখতে পাবো, 16টা মুছে দিলাম। আমাদের আলোচ্য বিষয় আসলে এই দুটোই, আজকের আলোচ্য বিষয় এই দুটোই, সঙ্গে সঙ্গে আমরা আজকে প্লেট টেকটনিক থিওরিটা দেখিয়ে দেবো। সাডেন মুভমেন্টের মধ্যে কোনটা পড়বে, সাডেন কোনগুলো, হঠাৎ করে কোনগুলো হয়, আমরা জানি সবাই হঠাৎ করে কোনগুলো হয়, কোনো আগাম পূর্বাভাস ছাড়াই সংঘটিত হতে পারে। মানুষ এগুলো পূর্বাভাস এখনো ঠিকঠাক দিতে পারে না, দেওয়া সম্ভব নয়। তার মধ্যে একটা হচ্ছে কি, আমরা ভলকানিক অ্যাক্টিভিটি পেয়েছি, ভলকানিজম, হঠাৎ করে ম্যাগমা উত্তোলনের কারণে আমাদের কোনো আন্দোলন হতে পারে, আলোড়ন হতে পারে। সঙ্গে সঙ্গে দ্বিতীয়টা হতে পারে ভূমিকম্প, মানে আর্থকুয়েক। ওকে, আর্থকুয়েক হতে পারে। আমরা বিস্তারিত প্রত্যেকটা আলাদা আলাদা ক্লাস নিয়ে আসবো, কোনো সমস্যা নেই। এই ভলকানিজম মানে হচ্ছে আগ্নেয় অগ্নুৎপাত বা অগ্নুৎপাতের ঘটনাগুলোকে আসলে ভলকানিজম মানে হচ্ছে আগ্নেয় উচ্ছ্বাস বলে ওটাকে, আর আমরা আর্থকুয়েককে বলবো ভূমিকম্প। তাহলে আমরা যদি ভাগ করতে যাই, আমরা দেখলাম এন্ডোজেনেটিক যে মুভমেন্ট সেটা দুই ভাবে সংঘটিত হচ্ছে, একটা স্লো প্রসেস আর একটা ফাস্ট প্রসেস বা সাডেন প্রসেস। স্লোর মধ্যে কি কি দেখলাম আমরা দেখলাম এপিরোজেনিক মুভমেন্ট এন্ড দেখলাম অরোজেনিক মুভমেন্ট, মহীভাবক আলোড়ন এবং গিরিজনী আলোড়ন। সঙ্গে সঙ্গে আমরা সাডেন প্রসেসের দিকে গেলাম, সেখানে দেখতে গেলাম ভলকানিজম হচ্ছে এবং আর্থকুয়েক সংঘটিত হচ্ছে। এগুলো হচ্ছে সাডেন, এগুলো কখন আসবে তার ঠিক নাই, এগুলো কারণ আছে, বিশ্লেষণ আছে, এর ফলে কি হতে পারে আমরা এক এক করে ক্লাসগুলো নিয়ে আসবো। তবে আমরা একটু এক্সোজেনেটিক দিকে চলে যাব, এক্সোজেনেটিক প্রসেস দিকে একটু চলে যাব। এগুলো প্রত্যেকটা সবগুলো কি গেল, এগুলো এন্ডোজেনেটিক প্রসেস গেল বা অন্তর্জাত প্রক্রিয়া গেল। এখন আমরা একটু বহির্জাত প্রক্রিয়াগুলো দেখে নিব। বহির্জাতকে বলছি আমরা কি এক্সোজেনেটিক। এবার এক্সোজেনেটিকটি কিভাবে ক্ষয়ক্ষতি করতে পারে, বহির্জাত প্রক্রিয়াগুলো কিভাবে ক্ষয়ক্ষতি করতে পারে, দুই ভাবে করতে পারে, দুইভাবে ভূমিকা গ্রহণ করতে পারে। কিভাবে, একটা ইরোশনাল, ইরোশন কাজ করে, একটা ক্ষয় কাজ করে, আর একটা সঞ্চয় কাজ করে। ক্ষয় কাজ করে আর সঞ্চয় কাজ করে। এই যে ক্ষয় এবং সঞ্চয় কাজগুলো করবে, সেগুলো কারা করবে, সেগুলো কারা করবে, এই কাজগুলো করবে, ক্ষয় এবং সঞ্চয় কাজগুলো করবে কখনো নদী, কখনো বায়ু প্রবাহ, কখনো হিমবাহ। আমরা অলরেডি আগের ক্লাসে হিমবাহ ঘটিত ভূমিরূপগুলো আমরা দেখে ফেলেছি। কখনো কাজ করবে কি, কখনো সমুদ্র তরঙ্গ, কখনো সমুদ্র তরঙ্গ। তো এই কাজগুলো আমরা দেখতে পাবো এক্সোজেনেটিক মুভমেন্টে। নদী অ্যাক্টিভ কাজ করবে, বায়ু প্রবাহ কাজ করবে, হিমবাহ কাজ করবে, সমুদ্র তরঙ্গ কাজ করবে। আর এগুলো প্রত্যেকটার আসল উৎস হচ্ছে কি, কখনো বাতাস বা বায়ু, কখনো সূর্য শক্তি বা এরকম কিছু। ওকে, তাহলে এগুলো হচ্ছে এক্সোজেনেটিক প্রসেস। আমরা আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে এন্ডোজেনেটিকের যে দুটো মুভমেন্ট আমাদের আছে, সেই এন্ডোজেনেটিক প্রসেস বা অন্তর্জাত প্রক্রিয়া, সেই মুভমেন্ট গুলো নিয়ে আলোচনা করব। যার প্রথম পয়েন্ট হচ্ছে এপিরোজেনিক মুভমেন্ট। এপিরোজেনিক মুভমেন্ট ভালো করে বুঝবে ক্লাসটি। এপিরোজেনেটিক মুভমেন্ট, এপিরোজেনেটিক মুভমেন্ট, মুভমেন্ট সরি এপিরোজেনেটিক মুভমেন্ট। ওকে, যার বাংলায় বলতে গেলে বলা হয় মহীভাবক আলোড়ন, যেটা আমি প্রথমেই বললাম, মহীভাবক আলোড়ন। ওকে, এবার এপিরোজেনিক মুভমেন্ট কোত্থেকে কথাটা এলো, এই যে দুটোকে ভাগ করে নিলে দুটো শব্দ আসে, একটা হচ্ছে এপিরোজ, এপিরোজ, এই এপিরোজ, আর এটা হচ্ছে জেনেটিক,
বা জেনেসিস শব্দ থেকে জেনেটিক এসছে। এপিরোস মানে হচ্ছে মহাদেশ এবং জেনেসিস মানে হচ্ছে উৎপত্তি, মহাদেশের উৎপত্তি। তাহলে বলতে গেলে যে বোঝা যায়, নাম থেকেই বোঝা যায় যে কারণের জন্য, যে আলোড়নের জন্য বিশাল আকৃতির মহাদেশ সৃষ্টি হতে পারে, সেই আলোড়নকে আমরা বলবো এপিরোজেনিক মুভমেন্ট অথবা মহীভাবক আলোড়ন। ক্লিয়ার? এখন এই আলোড়ন এর ফলে এই যে আন্দোলন ঘটছে কিভাবে ঘটছে মাথায় রাখবা। এই মহীভাবক আলোড়ন কিন্তু উল্লম্ব ভাবে কাজ করে। কিভাবে কাজ করে? উল্লম্ব ভাবে কাজ করে। ওকে, উল্লম্ব কাজ করতে এইভাবে কাজ করে, অর্থাৎ আলোড়নটা কিন্তু উপর নিচে হয়, উল্লম্ব ভাবে কাজ করে। তাহলে মাথায় রেখো এপিরিজনিক মুভমেন্ট কিন্তু ভার্টিক্যালি কাজ করবে, ভার্টিক্যালি, উল্লম্ব ভাবে কাজ করবে, ভার্টিক্যালি। এই ভার্টিক্যালি যদি কাজটা করেই ফেলে, যদি আন্দোলন উল্লম্ব ভাবে সংঘটিত হয়, তাহলে তোমরা নিজেরাই বলতে পারবা এর ফলে কি কি ভূমিরূপ গঠিত হতে পারে। এর আসলে ফোর্সটা কি, কোত্থেকে এই কাজটা করা হয়? এই যে উল্লম্ব কাজগুলো, উল্লম্ব আলোড়ন হচ্ছে কোত্থেকে হচ্ছে? আমরা জানি ভূত্বকের নিচে আছে গুরুমণ্ডল, ভূত্বকের নিচে কি আছে আমাদের ওই তেজস্ক্রিয় বিকিরণের জন্য এবং প্রচন্ড চাপের ফলে ভূগর্ভের পদার্থগুলো গলিত অবস্থা রয়েছে একটা নির্দিষ্ট কিলোমিটার গভীরতা পর্যন্ত। যেমন ভূত্বকের নিচ ধরলে, গুরুমণ্ডল উপর ধরলে আমাদের যে 150 কিলোমিটার একটা অ্যাস্ট্রোস্ফিয়ারের স্তর আছে, সেই জায়গায় কি হয়, সেই জায়গাটা আমাদের প্লেট গুলো কি হয়, সঞ্চরণশীল হয়ে কাজ করে। তাহলে এখান থেকে এটা যদি আমরা ভূত্বক ধরি এবং গুরুমণ্ডলে সেই স্তরটা ধরি, তাহলে এখান থেকে কি হয়, রাইজিং লিম অর্থাৎ ম্যাগমা রাইজিং লিম যেটা থাকে, কখনো কাছাকাছি আসে, কখনো দূরে দূরে যায়, কখনো ম্যাগমা গুলো উত্তোলন হয়, যে রাইজিং লিম বা তোমার সিঙ্কিং লিম, এগুলো কারোর জন্য কি হয়, ম্যাগমা গুলো চলনশীল হয়। আর ম্যাগমার চলনের ফলে কি হয়, পাত গুলো চলনশীল হয়। সেই জন্য কখনো কখনো উল্লম্ব আলোড়ন ঘটে, কখনো কখনো আবার অনুভূমিক আলোড়ন ঘটে, সেগুলো আমরা দেখবো। তাহলে আমরা এখন জানছি কি, আমরা জানছি এপিরোজনিক মুভমেন্ট জানছি, যেটার মানে হচ্ছে মহীভাবক, আর সেটা কাজ করছে উল্লম্ব ভাবে। ঠিক আছে, তাহলে উল্লম্ব ভাবে যদি কাজ করে তাহলে কি কি ভূমিরূপ পাবো? ধরো এটা আমার ভূভাগ, কোন একটা ভূভাগ, এটা আমার ভূপৃষ্ঠ। যদি উল্লম্ব ভাবে কাজ করে তাহলে কি হবে, আমাদের কিছু একটা দারুণ ফাটল সৃষ্টি হতে পারে। আন্দোলন মানে তো ফাটল সৃষ্টি হওয়া, ফাটল সৃষ্টি হতে পারে। ধরো এরকম একটা ফাটল আমাদের ক্র্যাকস তৈরি হয়েছে, তাহলে কি হবে, এই ক্র্যাকস অনুযায়ী যদি উল্লম্ব আলোড়ন হয় তাহলে কি হয়, হয়তো কোনোটা উপরে উঠে যেতে পারে, হয়তো কোনো ভূমিরূপ উপরে উপরে উঠে যেতে পারে, অথবা কোনো ভূমিরূপ কি হয় এখান থেকে নিচে বসে যেতে পারে। কোন একটা হয়তো উপরে উঠে যেতে পারে, উপরে উঠে যেতে পারে, আওয়াজ করো না। তাহলে তাহলে কি বললাম, উল্লম্ব আলোড়নের ফলে কোন অংশ সেই ভূপৃষ্ঠ থেকে উপরে উঠে যেতে পারে অথবা নিচে বসে যেতে পারে। ঠিক আছে, তাহলে আমরা জানি কোন এলাকা যদি মেন সমতল থেকে উপরে উঠে যায় এবং যদি পাহাড় সৃষ্টি করে বা কোনো কারণে পাহাড় সৃষ্টি হলেই বা, তাহলে কি হয়, এই জিনিসটাকে আমরা কি বলি, এই জিনিসটাকে যেটা আমার একটা ফাটল বরাবর উপরে উঠে গেল, এটাকে আমরা বলছি কি, এটাকে আমরা বলছি স্তূপ পর্বত। তার মানে স্তূপ পর্বত, তার মানে কোন ভূভাগ যদি উপরে উঠে যায় পার্শ্ববর্তী এলাকা থেকে ফাটল বরাবর বা চ্যুতি বরাবর, সেটাকে বলছে আমরা স্তূপ পর্বত। আর সেটা কার জন্য হচ্ছে, সেটা মহীভাবক আলোড়নের জন্য হচ্ছে, মহীভাবক আলোড়নের জন্য হচ্ছে, উপরে উঠে গেলে সেটা হচ্ছে স্তূপ পর্বত। আর ব্যাপারটা হচ্ছে, যদি এই স্তূপ পর্বত আয়তনে বিশাল হয়, যদি এই স্তূপ পর্বত আয়তনে বিশাল হয়, যদি হয়তো বিশাল এলাকা জুড়ে হয়, এই স্তূপ পর্বতের আশেপাশে এলাকা থেকে বিশাল এলাকা জুড়ে হয় এবং এটা যদি আয়তনটা আরো বেড়ে যায়, তখন স্তূপ পর্বতের আরেকটা নাম হয়ে যায় হোর্স্ট। তখন এটাকে আমরা বলবো হোর্স্ট, HORST, এটাকেই বলবো আমরা হোর্স্ট। কোথায় দেখতে পাবো, আমরা জানি জার্মানির ব্ল্যাক ফরেস্ট হচ্ছে একটা বিখ্যাত স্তূপ পর্বত। জার্মানির ব্ল্যাক ফরেস্ট আমাদের বিখ্যাত স্তূপ পর্বত, যেটা কি হয়, যেটা উল্লম্ব আলোড়নের ফলে উত্থিত হয়ে যায়, জার্মানির ব্ল্যাক ফরেস্ট। তাহলে এরই আয়তন যখন বিশাল হবে তখনই আমরা সেটাকে বলবো কি, হোর্স্ট। তাহলে হোর্স্ট হলো এক প্রকার স্তূপ পর্বত, আমরা জার্মানির ব্ল্যাক ফরেস্টে দেখতে পাবো। ইজ ইট ক্লিয়ার? তাহলে উল্লম্ব আলোড়নের ফলে অর্থাৎ মহীভাবক আলোড়নের ফলে আমরা স্তূপ পর্বত দেখতে পাচ্ছি। ঠিক একই রকম ভাবে, ঠিক একই রকম ভাবে যদি কোনো ভূভাগ, যদি কোনো ভূভাগ নিচে বসে যায়, তিনটে একসাথে ছিল, এই ভূভাগটা নিচে হঠাৎ করে বসে গেল, এই দুটো উপরে উঠে থাকলো,
পাশাপাশি স্তূপ পর্বত তৈরি হতে পারে, এটাকে আমরা স্তূপ পর্বত বলছি, এটাকে আমরা স্তূপ পর্বত বলছি। কিন্তু এর পাশাপাশি একটা এলাকাতে বসে যাবে বা একটা নির্দিষ্ট সীমারেখা বরাবর সে নিচেই থাকবে, তাহলে সেটাকে আমরা কি বলবো, সেখানে একটা উপত্যকা তৈরি হয়। এই জায়গায় একটা উপত্যকা তৈরি হয়, দুটো পাহাড়ের মাঝখানে একটা উপত্যকা তৈরি হয়। এই উপত্যকাটাকে বলা হচ্ছে, এই উপত্যকাটাকেই বলা হচ্ছে কি উপত্যকা, গ্রস্ত উপত্যকা। এই উপত্যকাকে বলা হচ্ছে গ্রস্ত উপত্যকা। তাহলে উল্লম্ব আলোড়নের ফলে স্তূপ পর্বত যেমন তৈরি হচ্ছে তেমন তৈরি হচ্ছে গ্রস্ত উপত্যকা। ক্লিয়ার, বোঝা গেল? এই যে এপিরোজেনিক মুভমেন্ট আমরা দেখালাম, তার দুটো প্রধান ভূমিরূপ আমরা দেখতে পেয়ে গেলাম। এর কারণে কখনো কখনো ভূমিকম্প হতে পারে, সবগুলো প্রসেস হচ্ছে একে অপরের সঙ্গে লিঙ্কড। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কি মুভমেন্ট, এটা হচ্ছে গেল এপিরোজেনিক মুভমেন্ট। পরবর্তী মুভমেন্টে আসবো আমরা, সেটা হচ্ছে অরোজেনিক মুভমেন্ট। অরোজেনিক মুভমেন্ট, যার বাংলা অর্থ হচ্ছে গিরিজনী আলোড়ন। কি বললাম, গিরিজনী আলোড়ন, গিরিজনী আলোড়ন। এই অরোজেনিক কথাটা কোথা থেকে এলো? অরোজেনিক কথাটা এলো অরোজ থেকে, ও আর ও এস, অরোজ, যার অর্থ হচ্ছে পর্বত বা পাহাড়, পর্বত বা পাহাড়, জেনেটিক আমরা বললাম উৎপত্তি। তাহলে যে আন্দোলনের ফলে পাহাড় বা পর্বত তৈরি হয় সেই মুভমেন্টটাকে বলছি আমরা, সেই মুভমেন্টটাকে বলছি আমরা অরোজেনিক মুভমেন্ট। দেখছিলাম সেটা কি, অরোজেনিক মুভমেন্ট, গিরিজনী আলোড়ন। অরো শব্দের অর্থ হচ্ছে পর্বত বা পাহাড়। তাহলে আমরা যেখানে দেখলাম এপিরোজেনিক মুভমেন্ট উল্লম্ব ভাবে কাজ করছিল, সেখানে অরোজেনিক মুভমেন্ট কিন্তু অনুভূমিক ভাবে কাজ করবে। কারণ কাছে অনুভূমিক আন্দোলন, হরিজন্টালি কাজ করবে, হরিজন্টালি কাজ করবে। ওকে, অনুভূমিক ভাবে আন্দোলন গুলো করবে, অনুভূমিক ভাবে আন্দোলন গুলো করবে। এখন এর ফলে অরোজেনিক মুভমেন্টের ফলে যেহেতু পাহাড় পর্বত সৃষ্টি হচ্ছে, তাই এটাকে গিরিজনী আলোড়ন বলছে, ও হরিজন্টালি কাজ করছে। তাহলে হরিজন্টালি যদি কাজ করে তাহলে সেটা কেমন ভাবে কাজ করবে আমরা একটু দেখে নিই, চলো। যদি হরিজন্টালি কাজ করে তাহলে কেমন করে কাজ করবে? ধরো এটা আমার একটা মহাদেশ, এটা আমার একটা মহাদেশ, কি করে কাজ করবে? আমরা জানি ভূত্বক কতগুলি প্লেটের সমষ্টি, এখানে কিন্তু কথাটা চলে আসছে। ভূত্বক কতগুলি প্লেটের সমষ্টি, আর প্লেট গুলো ম্যাগমা স্তরের উপর, অ্যাস্থেনোস্ফিয়ারের উপর সবসময় কি হয়, সবসময় ভাসমান অবস্থায় রয়েছে, সবসময় ভাসমান অবস্থা রয়েছে। আর এই জন্যই কিন্তু মহাদেশগুলো সবসময় সঞ্চরণশীল। এই প্লেট টেকটনিক থিওরি বলা হচ্ছে যে বছরে কোনো প্লেট 2 থেকে 3 সেন্টিমিটার পর্যন্ত স্থান পরিবর্তন করতে পারে, একে অপরের কাছাকাছি আসতে পারে অথবা দূরে সরে যেতে পারে, তাই তো? তাহলে এই কাজগুলো যখন করছে, হয় এটা এখানে আসছে বা এটা এখানে আসছে, তখন কি হচ্ছে, মধ্যখানে, ধরো মধ্যখানে একটা সাগর রয়েছে, এখানে কোনো পাহাড় পর্বত রয়েছে, এখানে কোনো পাহাড় পর্বত রয়েছে, রয়েছে তো। তাহলে যখন বাইরের কোনো ক্রিয়ার ফলে, বহির্জাত ক্রিয়ার ফলে, নদী হোক, বায়ু প্রবাহ হোক বা অন্য কোনো কারণের জন্য হোক, যখন বহির্জাত প্রক্রিয়ার ফলে পাহাড়গুলো কি হয়, ক্ষয়িত হয় এবং একটা নির্দিষ্ট হাইট পর্যন্ত গিয়ে নেমে যায়, ঠিক আছে? তাহলে ক্ষয় হওয়ার সময় কি হয়, ক্ষয়িত পদার্থ কোথায় জমা হবে, ক্ষয়িত পদার্থগুলো এখানে জমা হবে। এখানকার যেসব নদী, আমরা জানি পর্বতের উপর নদী সবচেয়ে অ্যাক্টিভ থাকে, পর্বতের মাথা থেকে তুষার গড়া জল থেকে নদীগুলো সৃষ্টি হয়। ফলে নদী যদি সৃষ্টি হবে, তো নদী কি করবে, পাহাড়ের মাথাটাকে ক্ষয় করতে করতে যাবে, এইভাবে ক্ষয় করতে করতে কি এই পর্বতের উচ্চতাটাকে কমাবে। যদি কমায় তাহলে এখানকার যারা উপাদানগুলো রয়েছে, ক্ষয়িত পদার্থগুলো রয়েছে, সেডিমেন্ট গুলো রয়েছে, সেগুলো কোথায় যাবে, নিশ্চয় কোথাও না কোথাও সেট করবে। তাহলে এখানকার সেডিমেন্ট গুলো বলতে বলতে কোথায়, এখানে যাবে, সাগরে জমা হবে, রাইট? এখানকার ক্ষয়িত পদার্থগুলো সাগরে। আর মুভমেন্টের একটা বৈশিষ্ট্য হচ্ছে, মুভমেন্টের একটা বৈশিষ্ট্য হচ্ছে সমস্থিতি, অর্থাৎ তারা চায় সবসময় পৃথিবীর উপরিভাগকে সমতল রাখতে, একটা ব্যালেন্স রাখতে, একটা সমতা বজায় রাখতে। ফলে কখনো কখনো ক্ষয় হয়, কখনো কখনো সঞ্চয় হয়। যদি পর্বত ক্ষয় হয় তাহলে ক্ষয়িত সেডিমেন্ট গুলো আমার কোথায় জমা হবে, পাশের কোনো সাগরে জমা হবে। তাহলে এখান থেকে ক্ষয়িত পদার্থ কি আসতে পারে, পলি, বালি, নুড়ি, সেগুলো জমা করছে আমার এই জায়গাতে, এই জায়গাতে আমার সাগরে জমা করছে, ঠিক আছে? এবার এখানে পলি বালি জড়ো হলো, তাই এখানে কি হয়, এখানে পাললিক শিলা তৈরি হয়ে যায়। এর পলি বালি জড়ো হলো, আমরা মনে করলাম এই জায়গাটা পলি বালি জড়ো হলো,
ঠিক আছে, এখানে আগে একটা সাগর ছিল, সেখানে পলিবালি জমা হলো। আমরা জানি হিমালয় পর্বত সৃষ্টি হয়েছিল কি ছিল, আমরা জানি এখানে একটা তেথিস বলে একটা সাগর ছিল, সেখানে কি হয়েছিল, পলি জমা পড়ে পড়ে এই জায়গাটা উঁচু হয়ে গিয়েছিল, যাকে বলছি আমরা মহীখাত তত্ত্ব বা জিওসিনক্লাইন থিওরি। এবার দুটো প্লেট, দুটি মহাদেশের প্লেট কেউ কাছাকাছি আসা শুরু করলো, দুটো মহাসাগরের প্লেটও হতে পারে, যাই হোক দুটো মহাসাগরীয় বা মহাদেশের প্লেট যখন কাছাকাছি আসা শুরু করলো, মধ্যখানে সেডিমেন্ট গুলো, মধ্যখানে পলল গুলো, নুড়ি গুলো, পাথর গুলো কি হলো, আস্তে 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 কি হলো, উঁচু হয়ে গেল এই জায়গাটাতে। এই জায়গাটা উঁচু করছে, মানে এক জায়গা থেকে ক্ষয়িত পদার্থ ক্ষয় হয়ে আসছে, সেটা সাগরে জমা করছে, আবার দুই দিকে চাপের ফলে সেখানে আবার একটা পর্বত তৈরি হচ্ছে, যে পর্বতটাকে আমরা বলছি কি, এই ভাঁজ হয়ে ওঠে বলে এই পর্বতটাকে বলা হয় ভঙ্গিল পর্বত। তাহলে গিরিজনী আলোড়নের যদি ফল বলি, যদি গিরিজনী আলোড়ন ফলে কোনো গঠিত কোনো ভূমিরূপ বলি, তাহলে সর্বপ্রথম আমাদের আসবে কি, ভঙ্গিল পর্বত। কারণ দুটো প্লেটের কাছাকাছি আসার ফলে মধ্যখানে সেডিমেন্ট গুলো আস্তে 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 ভাঁজ খেয়ে উপরে উঠে যায়, এবং সেটাকে আমরা বলছি ভঙ্গিল পর্বত। তাহলে গিরিজনী আলোড়নের প্রধান ফলাফল কি, ভঙ্গিল পর্বত। ওকে, বোঝা গেল? যেহেতু এখানে পাহাড় পাওয়ার সৃষ্টি হচ্ছে, তাই এই জায়গাটাকে বলা হচ্ছে, এই আন্দোলনটাকে বলা হচ্ছে এপিরিজনিক মুভমেন্ট বা গিরিজনী আলোড়ন। বোঝা গেল? তাহলে আমাদের কিন্তু এপিরিজনিক, এন্ডোজেনেটিক, এক্সোজেনিক প্রসেস পর আমাদের এপিরিজনিক অরোজেনিক মুভমেন্ট কিন্তু হয়ে গেল। কারো কোনো বুঝতে সমস্যা? কারো কোনো বুঝতে সমস্যা? কেউ কি এই পোর্শনের মধ্যে এত দূর পর্যন্ত কারো বুঝতে সমস্যা হয়েছে? যাদের বুঝতে সমস্যা হয়েছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, তাতে আমরা দেখবো, কমেন্টগুলো চেক করবো, যদি উত্তর দেওয়া সম্ভব হয় আশা করি আমরা চেষ্টা করব যথার্থ সেগুলো উত্তর দেওয়ার, অবশ্যই তোমাদের চেষ্টা করব। তাহলে আমরা দেখতে পেলাম কিভাবে একটা ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়। তবে একটা আমি একটা তথ্য দিয়ে রাখি, যে এইভাবে যখন ভঙ্গিল পর্বত সৃষ্টি হচ্ছে, ভাঁজ খেয়ে উপরে উঠছে এবং ভঙ্গিল সৃষ্টি হচ্ছে, এই যে উঁচু একটা অবতল, এই যে অবতল এবং উত্তল অংশ তৈরি হচ্ছে, এই যে অবতল অংশটা, এটাকে বলছে ঊর্ধ্বভঙ্গ। কোন ভঙ্গিল পর্বতের উত্তল অংশটাকে বলা হয় ঊর্ধ্বভঙ্গ এবং অবতল অংশটাকে বলা হয় অধোভঙ্গ। কি বলা হয়? অধোভঙ্গ। উত্তল অংশটাকে বলা হয় ঊর্ধ্বভঙ্গ এবং এবং অবতল অংশটাকে, অর্থাৎ যেটা বাঁকিয়ে গেছে, যেটা ডিপ্রেশন হয়েছে, সেটা হচ্ছে অধোভঙ্গ। ওকে, এটা আপলিফটমেন্ট হয়েছে, এটা কি ডিপ্রেশন হয়েছে, ঊর্ধ্বভঙ্গ অধোভঙ্গ। আবার কোন একটা ঊর্ধ্বভঙ্গ অনেকগুলো ভাঁজের সমন্বয়ে গঠিত হতে পারে। কোন একটা ঊর্ধ্বভঙ্গ এইভাবে উঠতে পারে, এইভাবে উঠতে পারে, আবার কোন একটা অধোভঙ্গ এইভাবে কাঁপতে 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 উঠতে পারে। যখন কোন ঊর্ধ্বভঙ্গ আরো কোন ভাঁজের সমষ্টি মিলে তৈরি হবে, তখন এটাকে বলবো ঊর্ধ্বভঙ্গ ধারা। কি বলবো? ঊর্ধ্বভঙ্গ ধারা। আর যখন অধোভঙ্গের মধ্যে অনেকগুলো ভাঁজের সৃষ্টি হবে, তখন তাকে বলবো অধোভঙ্গ ধারা। ঊর্ধ্বভঙ্গ ধারা এবং অধোভঙ্গ ধারা। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে আমাদের এখানে এপিরোজেনিক এবং অরোজেনিক মুভমেন্ট কিন্তু শেষ হলো। তাহলে দুটোর মধ্যে যদি পার্থক্য করতে বলা হয়, দুটোর মধ্যে যদি পার্থক্য করতে বলা হয়, তাহলে আমরা কি বলবো? কি বলবো? অরোজেনিক মুভমেন্ট উল্লম্বভাবে কাজ করে, এপিরোজেনিক মুভমেন্ট, সরি কি বললাম, ওয়েট এক মিনিট, ভুল হয়েছে। এপিরোজেনিক মুভমেন্ট উল্লম্বভাবে কাজ করে এবং অরোজেনিক মুভমেন্ট অনুভূমিক কাজ করে, এটা ভার্টিক্যালি, এটা হরিজন্টালি। ওকে, আবার দ্বিতীয় পার্থক্য যদি করতে হয় তোমাদেরকে, তাহলে কি বলবা? এপিরোজেনিক মুভমেন্টে মহাদেশ গঠিত হয়, আর অরোজেনিক মুভমেন্টে কি হয়? পাহাড় বা পর্বত সৃষ্টি হয়। মূল পার্থক্য এই দুটোই, একটা ভার্টিক্যালি, একটা হরিজন্টালি, একটা তৈরি হচ্ছে মহাদেশ আর একটা তৈরি হচ্ছে পাহাড় বা পর্বত। বোঝা গেল? ইজ ইট ক্লিয়ার? এই দুটো পার্থক্যই আসলে মেন। কাজগুলো কিন্তু ভূগর্ভ অন্তর থেকে কিন্তু হচ্ছে। সো আমরা কিন্তু জিওমরফিক প্রসেসের মধ্যে এই দুটো কাজ আমরা দেখে ফেললাম। এখন আমরা যে বললাম, এই যে পাতের কথাটা নিয়ে এলাম, এর মধ্যে একটা যে ওই যে ভঙ্গিল পর্বত সৃষ্টি হচ্ছে, যে কারণের জন্য ভঙ্গিল পর্বত সৃষ্টি হচ্ছে, ভাঁজ খেয়ে পর্বত সৃষ্টি হচ্ছে, এই ভঙ্গিল পর্বত সৃষ্টির কারণ হিসেবে অনেকগুলো তথ্য এসছে। আমরা যে তথ্যটাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্লেট টেকটনিক মুভমেন্ট। কি বলবো? প্লেট টেকটনিক মুভমেন্ট। প্লেট
টেকটনিক মুভমেন্ট। তারপরে নেক্সট থিওরি পড়বো প্লেট টেকটনিক মুভমেন্ট। বোঝা গেল? এই প্লেট টেকটনিক শুরু করার আগে কিছু একটা জিনিস তোমাদেরকে যেটা কোশ্চেন আসে সেটা জানিয়ে দিই। এই প্লেটের মধ্যে প্লেট টেকটনিক থিওরির মধ্যে প্লেট কথাটি প্রথম কে ব্যবহার করলো? প্লেট কথাটি প্রথম কে ব্যবহার করলো? প্লেট কথাটি প্রথম ব্যবহার করেছিল জে.টি. উইলসন। জে.টি. উইলসন প্লেট কথাটি প্রথম ব্যবহার করলো জে.টি. উইলসন। কোথায় না? তার নেচার পত্রিকায়। তার নেচার পত্রিকায় প্লেট কথাটি প্রথম ব্যবহার করলো জে.টি. উইলসন। পরবর্তীকালে কত সালে, যদি সাল বলা হয় তাহলে কত সাল হবে? এটা হবে 1965। 1965 সালে নেচার পত্রিকায় প্লেট কথাটি প্রথম ইউজ করলো জে.টি. উইলসন। পরবর্তীকালে কি হলো? পরবর্তীকালে 2 বছর পর পার্কার এবং ম্যাকেনজি এলো, সেখানে বিস্তারিত প্লেটের ব্যাখ্যা দিল। পার্কার এলো এবং ম্যাকেনজি এলো, তারা কি করলো? প্লেট সম্বন্ধে বিস্তারিত তথ্য দিল। এর 2 বছর পরে মানে 1967 সালে পাত কথাটি ব্যবহার করলো জে.টি. উইলসন, আরো বিস্তারিত ব্যাখ্যা দিল পার্কার এবং ম্যাকেনজি। এর ঠিক 1 বছর পরেই মর্গান এবং পিচো, মর্গান এবং পিচো, এর 1 বছর পরেই মর্গান এবং পিচো, মর্গান এবং পিচো পাত সংস্থান তথ্যের বিস্তারিত ব্যাখ্যা দিল 1968 সালে। সেই জন্য পিচোকে বলা হয় পাত সংস্থান তথ্যের জনক। পিচোকে কি বলা হয়? পাত সংস্থান তত্ত্বের জনক। পিচোকে বলা হয় পাত সংস্থান তত্ত্বের জনক। তাহলে প্লেট কথাটি প্রথম ইউজ করলো জে.টি. উইলসন তার নেচার পত্রিকায় 1965 সালে। পরবর্তীকালে 2 বছর পরে 1967 সালে বিস্তারিত ব্যাখ্যা দিলেন পার্কার এবং ম্যাকেনজি। তার ঠিক 1 বছর পরে মর্গান এবং পিচো পুরো থিওরিটাকে ভালোভাবে বিশ্লেষণ করলেন 1968 সালে। সেই জন্য পিচোকে বলা হয় পাত সংস্থান তথ্যের জনক। এটুকু ক্লিয়ার? এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। এবার আমরা মূল কন্টেন্টে ঢুকে যাব। প্লেট টেকটনিকের মূল কন্টেন্টে আমরা ঢুকবো। এখানে আমরা জিওমেট্রিক প্রসেসটাকে মুছে এই জায়গাটাকে আমরা লিখছি প্লেট টেকটনিক। প্লেট টেকটনিক থিওরি। ওকে, প্লেট টেকটনিক থিওরি কি বলছে? বলছে ভূত্বকের ঠিক নিচে, ভূত্বকের, এটা যদি ভূত্বক হয় তাহলে ভূত্বকের নিচে প্রায় 70 কিলোমিটার নিচে গুরুমণ্ডলের উপরে এই 150 কিলোমিটার মতো জায়গা, যেটা বলছে ভূগর্ভে তেজস্ক্রিয় বিকিরণের জন্য এবং অত্যাধিক চাপের কারণে, যেহেতু every 32 মিটার ডাউন দ্য আর্থ, every 32 মিটার ডাউন দ্য আর্থ, 32 মিটার নিচে ভূগর্ভে প্রত্যেক 32 মিটার নিচে 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কি বাড়ে। তাহলে 150 কিলোমিটার পর্যন্ত যদি যায় তাহলে তাপমাত্রা অনেক বৃদ্ধি পাবে, প্রায় 2000 এর কাছাকাছি। তাহলে এই তাপে বলছে কোনো পদার্থ কিন্তু শক্ত হয়ে থাকতে পারে না, শক্ত হয়ে থাকতে পারে না, সেগুলো গলিত অবস্থা রয়েছে এবং এখানে প্রচন্ড পরিমাণে চাপ থাকে এবং প্লাস তেজস্ক্রিয় বিকিরণ হয়। ফলে পদার্থগুলো কি হয়? গলিত অবস্থায় থাকে, যেগুলো আমরা ম্যাগমা বলি। এই এলাকাটাকে তখন কি বলে? এই এলাকাটাকে অ্যাসথেনোস্ফিয়ার বলে। এই এলাকাটাকে অ্যাসথেনোস্ফিয়ার বলে, যেটা আমরা কিন্তু প্রথম দিন ক্লাসে নিয়েছিলাম। অ্যাসথেনোস্ফিয়ার বলে। এবং এই অ্যাসথেনোস্ফিয়ারের উপরে কিছু অনমনীয় পাত মানে সলিড, এই স্তরের উপরে কিছু অনমনীয় পাত কিন্তু ভাসমান অবস্থায় রয়েছে। অনমনীয় কিছু শিলাখণ্ড ভাসমান অবস্থায় রয়েছে। তাহলে এটা যদি আমার অ্যাসথেনোস্ফিয়ার হয় তাহলে এর উপরে যেহেতু তাপমাত্রা এর উপরে একটু কম, তাই এগুলো বলতে পারে না। ফলে কি হয়? এই রকম শিলাখণ্ডগুলো, বড় বড় শিলাখণ্ডগুলো, বিশাল বিশাল আয়তনের শিলাখণ্ডগুলো এই অ্যাসথেনোস্ফিয়ার উপরে ভাসমান, এই ভাসমান শিলাখণ্ডকেই বলা হচ্ছে পাত। এই ভাসমান শিলাখণ্ডটাকেই বলা হচ্ছে পাত। বোঝা গেল? এখন জানতে হবে পাত কত প্রকার হতে পারে। ঠিক আছে, পাত আমরা জানি, পাতকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি।
পাতকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, বড় পাত, অনেক বড়, মাঝারি ভাগ করতে পারি, আবার ছোট হিসেবে ভাগ করতে পারি। মাঝারি হিসেবে ভাগ করতে পারি, আবার ছোট হিসেবে ভাগ করতে পারি। বড় ধরনের পাত কিন্তু পৃথিবীতে 7টি রয়েছে। বড় ধরনের পাত 7টি রয়েছে, মাঝারি ধরনের পাত রয়েছে 20টি মতো, এবং ছোটখাটো পাত অনেক আছে, এগুলো কিন্তু নির্দিষ্ট সংখ্যা বলা নেই। তাহলে বড় পাত আছে 7টি এবং মাঝারি পাত আছে 20টি। বড় পাত কি কি আছে, আমি যদি একটু ম্যাপটা আঁকার চেষ্টা করি, একটু ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলে তোমাদের ক্লাসটা ইন্টারেস্টিং লাগবে, খুব ভালো লাগবে। যে ক্লাসগুলো তোমাদের জন্য আমি নিয়ে আসছি সেই ক্লাসগুলো দেখো মন দিয়ে, কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। দেখবা এই ক্লাসগুলো করার পর তোমাদের বই আর দেখতে হচ্ছে না, বই তো দেখবাই। তাহলে এখানে একটু ভালো করে দেখো, আমি যদি একটু ম্যাপটা আঁকার চেষ্টা করি, জাস্ট একটা সিম্পল ম্যাপ আমি আঁকছি। এটা উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, আরব, এইভাবে চলে যাচ্ছে আমাদের কি ইউরোপ, এশিয়া চলে গেল, এখান থেকে চলে আসছে কি ভারত, ইন্দোনেশিয়া, সুমাত্রা, চীন হয়ে জাপানে চলে যাচ্ছে, এদিকে আছে আমাদের অস্ট্রেলিয়া। এটা যদি আমাদের পৃথিবীকে কল্পনা করি, এই পুরো পৃথিবী জুড়ে ভালো করে দেখো, এটা অ্যাটলান্টিক সি, এটা উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, এশিয়া, একসঙ্গে ইউরেশিয়া, আফ্রিকা এবং অস্ট্রেলিয়া, আর দক্ষিণ দিকে আছে কি আমাদের অ্যান্টার্কটিকা। দক্ষিণ দিকে আমাদের আছে অ্যান্টার্কটিকা। যদি বড় পাত হিসেবে কল্পনা করি, তাহলে কি কি পাত দেখতে পাবো, এটা আমাদের প্যাসিফিক ওশিন, এই জায়গাটা নিয়ে প্যাসিফিক ওশিন, এটা ইন্ডিয়ান ওশিন, এটা আটলান্টিক ওশিন। এবার এই জায়গা যেহেতু প্যাসিফিক ওশিন আছে, এখানে একটা বিশাল পাত আছে, সেটা হচ্ছে কি প্রশান্ত মহাসাগরীয় পাত, এটা প্যাসিফিক ওশিন পাত। ওকে, উত্তর আমেরিকা দেখতে পাচ্ছি, নর্থ আমেরিকা, এটা হচ্ছে একটা নর্থ আমেরিকান প্লেট, এখানে একটা প্লেট রয়েছে নর্থ আমেরিকান প্লেট। এটা সাউথ আমেরিকা, একটা সাউথ আমেরিকান প্লেট আছে। কটা পাতগুলো, বড় বড় পাতগুলো, একটা প্যাসিফিক ওশিন পাত, এটা হচ্ছে উত্তর আমেরিকা পাত, দক্ষিণ আমেরিকা পাত। আর কি পাত আছে, আর পাত থাকতে পারে কি, এখানে আছে দেখো ইউরোপ আর এশিয়া মিলে একটা বিরাট একটা বা সবচেয়ে বড় পাত, ইউরেশিয়া পাত। একটা আফ্রিকান প্লেট আছে, এটা আফ্রিকান পাত। ওকে, তাহলে একটা প্যাসিফিক, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, একটা আন্টার্কটিকা পাত, বিশাল বড় পাত, এবং সাথে আছে আমাদের ইন্দো অস্ট্রেলিয়া পাত। এই যে এই জায়গাটাতে আছে আমাদের ইন্দো অস্ট্রেলিয়ান পাত। টোটাল বড় পাত 7টা। কি বললাম, প্যাসিফিক ওশিন প্লেট, নর্থ আমেরিকান প্লেট, সাউথ আমেরিকান প্লেট, ইউরেশীয় প্লেট, আফ্রিকান প্লেট, আন্টার্কটিকা প্লেট এবং আছে ইন্দো অস্ট্রেলিয়া প্লেট। এই 7টা বিশাল বিশাল পাত আছে। তো 7টা বড় পাত, তারপরে মাঝারি পাতও অনেক আছে, এখানে দেখতে পাবো নাজকা পাত, আরো কতগুলো, এখানে দেখতে পাবো অ্যারাবিয়ান প্লেট। ঠিক আছে, আর ছোট ছোট পাতের মধ্যে যদি বলি, একটা শ্রীলঙ্কান প্লেট থাকতে পারে, যা সুমাত্রা প্লেট থাকতে পারে, এগুলো কিন্তু থাকতে পারে ছোট ছোট। বোঝা গেল? এখন পাতগুলো কিভাবে ক্রিয়াশীল সেটা আমরা দেখব। আমরা আকৃতি অনুযায়ী পাতকে আমরা এই 3 ভাগে ভাগ করলাম। যদি গঠন প্রকৃতি দেখতে যাই, তাহলে পাতকে আবার 2 ভাগে ভাগ করা যেতে পারে। গাঠনিক হিসাবে দেখতে যাই, পাতকে 2 ভাগে ভাগ করা যেতে পারে। এক নম্বর মহাদেশীয় পাত, যেগুলো গ্রানাইট শিলা দ্বারা গঠিত। আর একটা হচ্ছে মহাসাগরীয় পাত, যেগুলো ব্যাসাল্টিক শিলা দ্বারা গঠিত। তাহলে আমরা দেখলাম প্যাসিফিক ওশিন একটা সাগর, তাহলে প্যাসিফিক ওশিন প্লেট হচ্ছে মহাসাগরীয় পাত, আবার ইউরেশীয় প্লেটটা হচ্ছে মহাদেশীয় পাত। ঠিক আছে, তো এইরকম ভাগ করলে গাঠনিক অনুযায়ী আমাদের পাত 2 রকম হতে পারে, মহাদেশীয় প্লেট, মহাদেশীয় পাত এবং মহাসাগরীয় পাত। এগুলো হওয়ার পরে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে এরা কিভাবে ক্রিয়াশীল। তার জন্য কি হয়, প্লেটগুলো মুভমেন্ট করে, আসলে কি করে প্লেটগুলো যে মুভমেন্ট করবে সেটা কিভাবে করবে এবং কিভাবেই বা ভূমিরূপ সৃষ্টি হবে আমরা একটু দেখে নিই। দেখো ব্যাপারটা এরকমই। এখন ধরো এরকম দুটো প্লেট যদি পাশাপাশি দুটো প্লেট হয়, উপর নিচে দিক থেকে আসে, দুটো প্লেট যখন এলো, তখন হয় তারা একে অপরের দিকে ছুটে আসবে। এগুলো হচ্ছে প্লেট বাউন্ডারি দেখাচ্ছে, হ্যাঁ, পাত সীমানা দেখাচ্ছি। পাতগুলো আসলে কিভাবে সঞ্চরণশীল, কোন দিকে সঞ্চরণ, সেগুলো আমরা দেখাচ্ছি। কোন দুটো প্লেট পরস্পরের কাছাকাছি আসতে পারে, আবার দুটো প্লেট পরপর থেকে দূরে সরে যেতে পারে।
আবার কোনো প্লেট কি হয় দুটো ঘেঁষে অর্থাৎ পাশাপাশি অবস্থা করে এগিয়ে যেতে পারে। তাহলে যেটা আমাদের মুখোমুখি সংঘর্ষ হচ্ছে, ভালো করে বুঝলাম এই পাতটা কিভাবে ক্রিয়াশীল। হ্যাঁ, যারা পরস্পর কাছে আসছে সেরকম হতে পারে, পরস্পর থেকে দূরে সরে যেতে পারে, আবার কখনো পরস্পর কি হয় ঘেঁষে একটা পাত থেকে একটা ঘেঁষে চলে যেতে পারে। তিন ধরনের পাত মানে আমাদের রয়েছে। এই পাতগুলো আসলে এরকম মুভমেন্ট করছে কেন, কোনটা দূরে সরে যাচ্ছে কোনটা কাছে চলে যাচ্ছে এইভাবে হচ্ছে কেন, তার কারণ রয়েছে। এটা যদি আমার অ্যাস্টেনোস্ফিয়ার হয়, এখানে যদি ম্যাগমা গুলো ভাসমান অবস্থা থাকে, এর উপরে যদি আমাদের প্লেট গুলো ভাসমান অবস্থা থাকে, তখন কি হয় হয়তো এটা একটা প্লেট এটা একটা প্লেট, কি হয় এখানে থেকে ম্যাগমালো কি হয় দুদিকে চাপ দিয়ে সরে যেতে দেখা যায়। কি হয় এই ম্যাগমালো উত্থিত হয় এভাবে, কোন ম্যাগমা এই পাশ দিয়ে, এটাকে বলছে কনভেকশন কারেন্ট। ওকে, পরিচলন স্রোত, তেজস্ক্রিয় বিকিরণ ফলে ভূগর্ভে পরিচলন স্রোতের সৃষ্টি হয়। এইভাবে কোন ম্যাগমা গুলো দুই দিকে সরে যেতে পারে, আবার অন্য একটা জায়গা থেকে হয়তো এটা একটা কোন মহাদেশীয় এলাকা, এখান থেকে আবার এইভাবে উঠে আসতে পারে, তাই না? তাহলে এইভাবে কিন্তু প্রত্যেকটা সময় ম্যাগমা গুলো ওঠানামা করছে। তাহলে যেখান থেকে উঠছে এইভাবে এবং দুদিকে সরে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে রাইজিং লিম্ব। এবং দুটো অন্য জায়গায় অন্য পোর্শনে কি হচ্ছে দুই দিকের ম্যাগমা আবার নিজেদের মধ্যে এসে ধাক্কা খাচ্ছে, এটাকে হচ্ছে সিঙ্কিং লিম্ব। এটা হচ্ছে রাইজিং লিম্ব, ম্যাগমা উপর থেকে দুদিকে ছড়িয়ে যাচ্ছে, এটা হচ্ছে রাইজিং লিম্ব, এবং উপর থেকে নিচে ঢুকে যাচ্ছে, এটা হচ্ছে সিঙ্কিং লিম্ব। তো যখন দূরে সরে যাচ্ছে তখন পাতগুলো এদের মধ্যে দূরে সরে যাচ্ছে, এখন ম্যাগমা গুলো দুদিকে কাছে আসছে তখন এটাও কাছে আসছে, প্লেটগুলো কাছে আসছে। এইভাবে আমাদের কখনো কখনো কাছে আসছে, কখনো কখনো দূরে সরে যাচ্ছে। বুঝতে পারা গেল? এই ম্যাগমাই আসল দায়ী, যেটাকে বলা হচ্ছে কনভেকশন কারেন্ট বা পরিচলন স্রোত। এই পরিচলন স্রোত কি হচ্ছে কখনো ম্যাগমাকে দুই দিকে সরিয়ে দিচ্ছে, যেটাকে বলা হচ্ছে রাইজিং লিম্ব, কখনো ম্যাগমা হলো দুদিক থেকে কাছে আসছে, সেটাকে বলছে সিঙ্কিং লিম্ব। ওকে, এই জন্যই প্লেট বানানোগুলো আলাদা আলাদা হয়। এখন আমরা দেখবো কি ধরনের পাতসীমানা থাকতে পারে। পরিষ্কার বোঝা যাচ্ছে? কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে? আশা করি হচ্ছে। চলো আমরা দেখি, যদি পরস্পর কাছাকাছি আসে দুটো প্লেট, তাহলে এটাকে আমরা বলছি অভিসারী পাতসীমানা। কি বলছি? অভিসারী পাতসীমানা। অভিসারী পাতসীমানা ইংরেজিতে কি বলবো? কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি। ইংরেজিতে কি বলবো? কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি। আচ্ছা, ভালো করে খেয়াল করে দেখো তো, দুটো পাত যদি পরস্পরের কাছাকাছি চলে আসে, দুটো পাত যদি পরস্পর কাছাকাছি চলে আসে তাহলে কি হবে? দুটো পাত যদি কাছাকাছি চলে আসে তাহলে কি হবে? আমি এদিক দিয়ে আসছি আর তুমি আমার উল্টো দিক থেকে আসছো, আমার কি হবে? আমরা একই রাস্তার উপর সরু রাস্তার উপর হাঁটছি, কি হবে? ধাক্কা লেগে পটাশ করে মেরে দেবো, ধাক্কা লেগে যাবে। তাহলে দুটো পা যখন কাছাকাছি আসবে তখন কি হয়? ধাক্কা লাগবে, আর ধাক্কা লাগার জন্য কি হয়? ধ্বংসাত্মক কাজ করবে, আঘাতটা বেশি হবে। সেজন্য এই প্লেট বাউন্ডারিকে আরেকটা ভাষা বলা হয়, কি বলা হয়? যেহেতু ধ্বংস করছে তাই এটাকে বলা হয় ডিস্ট্রাকটিভ প্লেট বাউন্ডারি। কি বলা হয়? ডিস্ট্রাকটিভ প্লেট বাউন্ডারি বা ধ্বংসাত্মক পাত সীমানা। ডিস্ট্রাকটিভ প্লেট বাউন্ডারি বা কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি, অভিসারী পাত সীমানা। এখন এই অভিসারী পাত সীমানা কিভাবে কিভাবে হতে পারে? একটা কন্টিনেন্টাল প্লেট আবার একটা কন্টিনেন্টাল প্লেটের সঙ্গে ধাক্কা খেতে পারে, একটা মহাদেশীয় পাত আর একটা মহাদেশীয় পাতের সঙ্গে ধাক্কা লাগতে পারে, আবার কন্টিনেন্টাল প্লেটের সাথে একটা মহাসাগরীয় অর্থাৎ ওসিনিক প্লেটের ধাক্কা লাগতে পারে তো। আবার দুটোই হয়তো ওসিনিক প্লেট হতে পারে, মহাসাগরীয় প্লেট হতে পারে, দুটোর মধ্যেও ধাক্কা লাগতে পারে। তাহলে কি বললাম? মহাদেশের সংঘর্ষ হতে পারে, মহাদেশের সঙ্গে মহাসাগরীয় পাতের সংঘর্ষ লাগতে পারে, কিংবা মহাসাগর পাতের সংঘর্ষ লাগতে পারে। এখন যদি দুটো পাতই মহাদেশীয় পাত হয়, দুটো পাতই যদি মহাদেশীয় পাত, আমরা জানি দুটোরই ঘনত্ব সেম। এটার 2.7 গ্রানাইট শিলা গঠিত, এটার ঘনত্ব 2.7, দুটোই কিন্তু গ্রানাইট শিলা দ্বারা গঠিত। এখন দুটোই যদি হয় তাহলে কোনটা নিমজ্জন ঘটবে, কোনটা উপরে আপলিফমেন্ট হবে? এখানে দুটোই যেহেতু সেম, তাই যে পাতটা ভারী হবে, ভারী বলতে ঘনত্ব একই, অর্থাৎ ঘনত্ব যদি একই হয় এবং প্লেট তাহলে ছোট বড় হতে হবে, তো যে প্লেটটা আয়তনে বড় হবে তার ওজনও বেশি হবে, তার শক্তিটাও বেশি থাকবে। ফলে এই দুটো পাতের মধ্যে যে পাতটা ভারী হবে, এদের থেকে বড় হবে, সেটাই তলে প্রবেশ করবে। এভাবে একটা প্লেট আসার পর এবার আরেকটা প্লেট আসার কি হবে? একটা পাত কি হবে? নিমজ্জন ঘটবে, এইভাবে নিমজ্জন ঘটবে।
কোনটা নিমজ্জন ঘটবে? যেটা কমপক্ষে যেটা ভারী ভারী পাতটা নিমজ্জন ঘটবে। এখানে কি হবে? ধাক্কা লাগবে, এখানে অগ্নুদ্গম সৃষ্টি হতে পারে। তাহলে মহাদেশ মহাদেশ সংঘর্ষ হতে পারে। যদি মনে করো মহাদেশ মহাসাগরীয় সংঘর্ষ লাগে, তখন কি হবে? যদি কন্টিনেন্টাল প্লেট এবং ওশেনিক প্লেট মিলে ধাক্কা লাগে, তখন কি হবে? আমরা জানি কন্টিনেন্টাল প্লেটের ঘনত্ব হচ্ছে 2.7, কিন্তু মহাসাগরীয় পাতের ঘনত্ব হচ্ছে 2.9। এটা ভারী, এটা ব্যাসাল্টিক শিলা দ্বারা গঠিত। তাহলে দুটোর মধ্যে যেহেতু ওশেনিক প্লেট ভারী, তাই দুটো মহাদেশ যখন ধাক্কা লাগবে, তখন এটা যদি আমার ওশেনিক প্লেট হয়, ওশেনিক প্লেট যেহেতু ভারী, তাই এইভাবে ধাক্কা লাগার সময় কি হবে? একটা কি করবে? এর তলায় প্রবেশ করে যাবে, এর তলায় প্রবেশ করে যাবে। ওকে, আচ্ছা, যে আরেকটা তথ্য দেওয়ার আছে, যে তল বরাবর মহাসাগরীয় পাতটি মহাদেশীয় পাতের নিচে প্রবেশ করবে, যে তল বরাবর মহাসাগরীয় পাতটি মহাদেশের পাতের নিচে প্রবেশ করবে, এই তলটাকে বলা হচ্ছে, এই জায়গাটাকে বলা হচ্ছে বেনি অফ জোন। ভালো করে মাথায় রাখো, কোশ্চেন আসবে। বেনি অফ জোন, বেনি অফ এলাকা বলা হয়, সাবডাকশন জোন বলা হয়। যেহেতু এই জায়গাতে পাতের নিমজ্জন ঘটছে, তাই এই জায়গাটাকে কি বলা হয়? সাবডাকশন জোন বলা হয়, সাবডাকশন জোন বলা হয়। কখনো কখনো দেখা গেছে মহাসাগরীয় পাত ভারী হওয়া সত্ত্বেও, মহাদেশীয় পাতের উপরেই প্রবেশ করে গেছে। কখনো কখনো দেখা যাচ্ছে দুটোর মধ্যে ধাক্কা লাগা সত্ত্বেও, এটা ওশেনিক প্লেট, এটা কন্টিনেন্টাল প্লেট, যে কন্টিনেন্টাল প্লেটটা ঢুকে যাচ্ছে কিন্তু মহাসাগরের পাতটা উপরে রয়েছে। এরকম কখনো কখনো দেখা গেছে, সচরাচর দেখা যায় না, মাঝে মাঝে দেখা যায়। এটাকে যদি সাবডাকশন জোন বলি, তাহলে এটার বিপরীত নিমজ্জন ঘটছে, এটাকে আমরা অবডাকশন জোন বলবো। কখনো কখনো এর বিপরীত ক্রিয়া হলে, সাবডাকশনে যেখানে মহাসাগরের পাত মহাদেশের নিচে ঢুকছে, এটার যদি উল্টোটা হয়, তাহলে সেটাকে বলবো আমরা অবডাকশন জোন, বিপরীত নিমজ্জন। এটাকে বলে নিমজ্জন এলাকা, এটাকে বলবো নিমজ্জন এলাকা, এটাকে বলবো কি? বিপরীত নিমজ্জন এলাকা, এটাকে বলবো বিপরীত নিমজ্জন এলাকা। বোঝা গেল? এতদূর বুঝতে পারা সমস্যা? কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি সম্বন্ধে বুঝতে পারা সমস্যা? তাহলে আমরা দেখবো এখন কি কি ভূমিরূপ তৈরি হতে পারে। কি কি ভূমিরূপ তৈরি হতে পারে? কি হতে পারে? ভূমিরূপগুলো একবার চেক করে নিই। প্রথমে কি হতে পারে? ভঙ্গিল পর্বত, দুটো পাতে ধাক্কা লাগার ফলে ভঙ্গিল পর্বত তৈরি হতে পারে। কেন? এই পাত এলো, এই পাত এলো, কাছাকাছি এলো, মধ্যখানে প্রেসার পড়লো, সংকোচন বল ক্রিয়া করলো, ফলে মধ্যখানে পরিময় যে ভূভাগটা ছিল সেটা উপরে উঠে গিয়ে আমাদের কি হবে? ভঙ্গিল পর্বত তৈরি করতে পারে। যেমনটা ইন্ডিয়ান প্লেট এবং ইউরেশীয় প্লেট পরস্পর কাছাকাছি আসার ফলে আমাদের কি তৈরি হয়েছে? হিমালয় পর্বত তৈরি হয়েছে। দুটোই কন্টিনেন্টাল প্লেট, দুটোই মহাদেশীয় পাত, ইন্ডিয়ান প্লেট এবং ইউরেশীয় প্লেট কাছে আসার ফলে মধ্যখানের পদার্থগুলো, পলিগুলো ভাঁজ খেয়ে খেয়ে উপরে উঠতে উঠতে ভঙ্গিল পর্বত বা হিমালয় পর্বতের সৃষ্টি করেছে। আর কি হতে পারে? যখন কাছাকাছি, এটা একটা গেল ভঙ্গিল পর্বত, একটা গেল। 2 নম্বর কি হতে পারে? যখন দুটো পথে সংঘর্ষ লাগবে, তখন হতে পারে এইভাবে দুটো পথে যখন সংঘর্ষ লাগবে, তখন সংঘর্ষ লাগার পরে কি ধাক্কা লাগবে, একটা চূর্ণ বিচ্ছিন্ন হবে, একটা ঢুকে যাবে, ফলে ভিতরে ম্যাগমা, এখানে কি হবে? একটা এনার্জি রিলিজ হবে। যখন ধাক্কা লাগছে দুটো পথের মধ্যে, নিচে আছে আমাদের ম্যাগমা, তখন দুটো ধাক্কা লাগার ফলে কি হবে? একটা এনার্জি রিলিজ হবে। আর প্রচন্ড একটা মুক্ত শক্তি একদম বাইরে বেরিয়ে আসার চেষ্টা করবে। ঠিক আছে? এই মুক্ত শক্তি যখন বাইরে বেরিয়ে আসার চেষ্টা করবে, তখনই হয়ে যাবে এই এলাকায় আমাদের আর্থকুইক, ভূমিকম্প হয়ে যাবে। তাই দুটো পাতে ধাক্কা লাগার ফলে আমাদের ভূমিকম্প হতে পারে। আবার এই দুটো পাতে ভূমিকম্প লাগার পর ভূমিকম্প যেমন হয়, কখনো একটা পাত যখন নিমজ্জন ঘটছে, যখন গলে যাচ্ছে, তখন কি হয়? সেটা কিন্তু সেখানকার ম্যাগমা কোনো ফাটল পেলে সেটা কিন্তু উপরে উঠে আসে। কোন ফাটল ফেলে কি করে? এদিকে পাত আছে, এদিকে ধাক্কা খেয়ে উপরে উঠলো, এখানে উপরে উঠতে হবে, কি করতে পারে? ম্যাগমা বেরিয়ে আসতে পারে। তার মানে এখানে কিন্তু আগ্নেয়গিরিও সৃষ্টি হতে পারে, আগ্নেয়গিরিও সৃষ্টি হতে পারে। তাহলে আমরা কি বললাম? কনভার্জেন্ট প্লেট বাউন্ডারির কারণে, অভিসারী পাত সীমানার কারণে, ধাক্কা লাগার কারণে কখনো ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়, কখনো ভূমিকম্প সৃষ্টি হতে পারে, অথবা কখনো আগ্নেয়গিরি সৃষ্টি হতে পারে। বোঝা গেল? কারো কোনো সমস্যা? কারো কোনো প্রবলেম? কারো কোনো প্রবলেম? কোনো প্রবলেম নেই?
গুরুত্বপূর্ণ তথ্য দেবো, সঙ্গে আমাদের সঙ্গে থেকো, গুরুত্বপূর্ণ আমি তোমাদের ইনফরমেশন দেবো, সমস্যা নেই। চলো আমরা দেখে নিই আর কি কি হতে পারে। আর কি কি হতে পারে আমাদের গেল কি, আমাদের ভূমিল পর্বত গেল, ভূমিকম্প গেল, অগ্নুৎপাত গেল, আর কি হতে পারে? দ্বীপীয় বৃত্তচাপ হতে পারে, হতে পারে না সমুদ্র খাত ট্রেন্স হতে পারে। দুটো পাতের ধাক্কা লাগার ফলে, দুটো পাতের ধাক্কা লাগার ফলে সেটা যদি মহাসাগরে মহাসাগরে পাত হয়, তাহলে কি হয়, এই জায়গাতে ধাক্কা লাগার একটা এনার্জি যখন রিলিজ হয়, এই জায়গাটা একটা কি হয়, একটা বিশাল গর্তের সৃষ্টি হয়, যেটাকে আমরা ট্রেন্স বলছি। ট্রেন্স, সমুদ্র খাত তৈরি হতে পারে। ওকে, আবার পর্বতের মধ্যে অনেক পর্বত, ভঙ্গিল পর্বত সৃষ্টি হতে পারে। এই যে আগ্নেয়গিরিটা বেরোচ্ছে, এই যে ম্যাগমা গুলো বেরিয়ে গিয়ে আগ্নেয়গিরি সৃষ্টি হচ্ছে, এইগুলো লাভা গুলো ম্যাগমা গুলো জমা কি হবে, এখানেও তো ম্যাগমা জমা পর্বত তৈরি হবে, তাই সেখানে আগ্নেয় পর্বত তৈরি হতে পারে। তাহলে ভঙ্গিল পর্বত যেমন তৈরি হবে, সেখানে আগ্নেয় পর্বত কিন্তু তৈরি হতে পারে। আমাদের মূল কনসেপ্ট কিন্তু অভিসারী পাতসীমানা হয়ে গেল। আমরা চলে আসবো কি, আমরা চলে আসবো এবার প্রতিসারী পাতসীমানা, অপসারী পাতসীমানা বা ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারি। কারো কোনো বুঝতে সমস্যা হচ্ছে না তো? 2 নম্বর পাতসীমানায় আসবো, সেটা হচ্ছে ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারি। কি বলবো? ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারি, বাংলায় যাকে বলা হয় অপসারী পাতসীমানা। বাংলায় যাকে বলা হয় অপসারী পাতসীমানা, অপসারী পাতসীমানা বলবো। অর্থাৎ দুটো পাত যখন পরস্পর থেকে দূরে সরে যাবে, তখনই হবে অপসারী পাতসীমানা। ভালো করে ভেবে দেখো, অপসারী পাতসীমানা কি হয়, দুটো যখন মুখোমুখি লাগছে, তখন ধাক্কা খাচ্ছিল, একটা বিরাট একটা ক্ষয়ক্ষতি হচ্ছিল। এখন দুটো দুদিকে চলে যাচ্ছে, এদিকে কি ডিস্ট্রাকশন হবে? এদিকে ডিস্ট্রাকশন হবে? ধাক্কা লাগবে? লাগবে না। তাহলে কি হবে, যদি দুটো দুদিকে চলে যায়, এখানে কি কাজ করে, ম্যাগমা গুলো কিভাবে কাজ করে, এখানে ম্যাগমা গুলো সিঙ্কিং নয়, রাইজিং লিম্ব হিসেবে কাজ করে। কিভাবে কাজ করে? রাইজিং লিম্ব হিসেবে কাজ করে। তাহলে ম্যাগমা যখন উপর থেকে উঠবে, যখন দুদিকে সরে যাবে, এই জায়গাটা ফাঁকা হবে, এই জায়গাটা ফাঁকা হবে, এই জায়গাতে কি হয়, ম্যাগমা গুলো উঠবে, ম্যাগমা গুলো দুপাশে কিন্তু ছড়িয়ে যাবে। এইভাবে ম্যাগমা গুলো দুপাশে ছড়িয়ে যাবে। পরে কি হবে, পরে হবে কি, এগুলো আস্তে আস্তে জমে যাবে, পরে এগুলো কি আস্তে আস্তে জমে যাবে এবং শক্ত হবে। এগুলোকে তখন বলবো যে এটা করার ফলে কি হয়, সমুদ্র ভাগটা কি হয়, বিস্তারিত হয়ে যায়। দুটো পাত দুদিকে চলে গেল, আগে এই অবস্থানে ছিল, এখন পাত দুটো এই দিকে, এই অবস্থানে, একটা এদিকে চলে এলো, একটা এদিকে চলে এলো, মধ্যখানে কি থাকলো, মধ্যখানে ম্যাগমা গুলো উঠে এসে দুই দিকে কি হয়, দুই দিকে কোনো ভূমিভাগ তৈরি করলো। এটাকে বলছি আমরা সি ফ্লোর স্প্রেডিং। কি বললাম? সি ফ্লোর স্প্রেডিং। সমুদ্র তলের বিস্তার কিন্তু এইভাবেই হয়, সি ফ্লোর স্প্রেডিং, সমুদ্র তলের বিস্তার কিন্তু এইভাবে হয়। আর মাথায় রেখো, এই সি ফ্লোর স্প্রেডিং তথ্যের জনক কিন্তু হচ্ছে হ্যারি হেস। এই তথ্যের জনক কিন্তু হচ্ছে হ্যারি হেস। মাথায় রেখো, কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট। প্রত্যেকটা লাইন, আমি যে কনসেপ্ট গুলো ক্লিয়ার করছি, প্রত্যেকটা কনসেপ্টের মধ্যে, প্রত্যেকটা বোঝানোর লাইনের মধ্যে কিন্তু কোশ্চেন ঢুকে রয়েছে। ফলে এই জায়গাতে কি, সি ফ্লোর স্প্রেডিং এর তথ্যের প্রবক্তা হচ্ছে হ্যারি হেস। তাহলে যখন দুটো পাত চলে যাচ্ছে, তো তাদের মধ্যে কি হয়, তাদের মধ্যে ধ্বংসটা লাগছে না, তাদের মধ্যে ডিস্ট্রাকশন হচ্ছে। তাহলে কি হচ্ছে, যেহেতু নতুন কোন ভূমিরূপ গঠন হচ্ছে, নতুন কোন সামুদ্রিক শৈলশিরা তৈরি হচ্ছে, যেহেতু তৈরি হচ্ছে, তাই এটাকে বলা হয় কি, এটাকে কি বলা হয়, যেহেতু নতুন কোন ভূমির সৃষ্টি হচ্ছে, তাই এটাকে বলা হয়, যেমন আগেরটা ডিস্ট্রাকশন বললাম, এটাকে কি হবে, এটাকে বলবো কনস্ট্রাকটিভ প্লেট বাউন্ডারি। কি বলবো? কনস্ট্রাকটিভ প্লেট বাউন্ডারি। ডাইভারজেন্ট বলতে পারি, এটাকে অভিসারী বলতে পারি, অথবা অপসারী বলতে পারি, এবং বলতে পারি কনস্ট্রাকটিভ প্লেট বাউন্ডারি। যেহেতু কোন নতুন ভূমিরূপ গঠিত হচ্ছে, সমুদ্রতলে বিস্তার হচ্ছে, সেই কারণে এটাকে বলা হয় ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারি। আর এই ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারির জন্য সবচেয়ে বড় যে ভূমিভাগ সৃষ্টি হয়, সেটা কিন্তু হয় ওশিনের মধ্যে, যেটা বললাম সি ফ্লোর স্প্রেডিং, সামুদ্রিক শৈলশিরার বিস্তৃতি। নতুন ভূত্বকের সৃষ্টি হয় বলে এটাকে বলা হয় কনস্ট্রাকটিভ প্লেট বাউন্ডারি। ওকে, যেমন কি তোমাদের ইউরেশিয়া আর আফ্রিকা পাতের মধ্যে ধাক্কালে দুদিকে দিকে চলে যাওয়ার ফলে কি হয়, মধ্য আটলান্টিক শৈলশিরা সৃষ্টি হয়। আমাদের বর্তমানে এটা যদি আমার উত্তর আমেরিকা হয়, এটা যদি উত্তর আমেরিকা, এটা দক্ষিণ আমেরিকা হয়, এটা যদি আফ্রিকা হয়, তাহলে এই জায়গাটা যেটা আছে এস আকৃতির যে ওশিনটা আছে, এটা আটলান্টিক ওশিন,
এটা দুটো পাতের পরস্পরের দূরে সরে যাওয়ার ফলে দুটো পাত নর্থ আমেরিকান প্লেট আফ্রিকার দুটো পাত পরস্পর দূরে সরে যাওয়ার ফলে এই জায়গায় সাগরের কি হয়, এই জায়গায় একটা শৈলশিরা সৃষ্টি হয়েছে। ওকে, এটাকে বলছে মধ্য সামুদ্রিক শৈলশিরা, যেটা আটলান্টিক মহাসাগরে রয়েছে, যেটা আটলান্টিক মহাসাগরে রয়েছে। এখন পরবর্তী পাতসীমানায় চলে যাব, সেটা হচ্ছে কি আমাদের কনভার্জেন্ট হয়ে গেল, আমাদের ডাইভারজেন্ট হয়ে গেল। এবার আমাদের আসবে 3 নম্বর ট্রান্সফর্ম পাতসীমানা, নিরপেক্ষ পাতসীমানা। কি বলে এটাকে? এটাকে বলে নিরপেক্ষ পাতসীমানা। কি বলে? নিরপেক্ষ, যাকে ইংরেজিতে বলা হয় ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারি। ইংরেজিতে বলা হয় ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারি। এটা কি হয়? দুটো পাত কি হয়, দুটো পাত পরস্পরের গা ঘেঁষে এগিয়ে যায়। একটা উপর দিকে গেলে গা ঘেঁষে একটা নিচের দিকে চলে আসে, কোনো ধাক্কা লাগে না, শুধুমাত্র এইভাবে ঘেঁষা ফ্রিকশন ফোর্স কাজ করে, সংঘর্ষ বল ক্রিয়া করে। দুটো পাত পাশাপাশি যখন চলে আসে তখন একটা ফ্রিকশন ফোর্স কাজ করে, তাই না? এখানেও কিন্তু কোনো কোনো ভূমি সৃষ্টি হয়, তবে এটা কিন্তু ডিরেক্টলি কোনো কনস্ট্রাকশনও কাজ করে না, ডিস্ট্রাকশনও কাজ করে না, যেহেতু ক্ষয়ক্ষতিও করে না, আবার নতুন কোনো ভূমিরূপ গঠনও করে না, সেই জন্য এটাকে বলা হচ্ছে ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারি বা নিরপেক্ষ পাতসীমানা। বোঝা গেল? কারো কোনো বুঝতে সমস্যা? কারো কোনো বুঝতে সমস্যা আসলে থাকা উচিত নয়। তাহলে এর ফলে কি হয়, যখন দুটো পাত গা ঘেঁষে এগিয়ে যাবে, যখন দুটো পাত এইভাবে গা ঘেঁষে এগিয়ে যাবে, এর কি হবে, আমি সামনে দিয়ে যাচ্ছি, কোন একটা লোক আমার সামনে দিয়ে আসছে, যখন ধাক্কা লাগলো কি হবে, একটা আঘাত কাজ করবে, একটা ঘর্ষণ কাজ করবে। এই ঘর্ষণের কি সৃষ্টি হয়, এই ঘর্ষণ যেটা সৃষ্টি হয় সেটাকে বলা হয় চ্যুতি, সেটাকে বলা হয় চ্যুতি বা ফল্ট, চ্যুতি বা ফল্ট। আর সবচেয়ে বড় ফল্ট কি আছে জানো? ট্রান্সফর্ম নিরপেক্ষ পাতসীমানায় যে চ্যুতি সংঘটিত হয় তার একটা বড় এক্সাম্পল কি জানো? সান আন্দ্রিস চ্যুতি। কি বললাম? সান আন্দ্রিস চ্যুতি বিশ্বের দীর্ঘতম পাতসীমানায় যেটা চ্যুতি সৃষ্টি হয়েছে ক্যালিফোর্নিয়া অঞ্চলে, বিশ্বের দীর্ঘতম পাতসীমানা, সেখানে সৃষ্টি হয়েছে কি সান আন্দ্রিজ চ্যুতি। সান আন্দ্রিজ চ্যুতি সবচেয়ে বড় চ্যুতি, বিশ্বের দীর্ঘতম চ্যুতি হচ্ছে সান আন্দ্রিজ চ্যুতি, যার দৈর্ঘ্য কত জানো? প্রায় 100 কিলোমিটার, যার দৈর্ঘ্য হচ্ছে প্রায় 100 কিলোমিটার। চ্যুতি সৃষ্টি, আমরা চ্যুতি আলোচনায় আসবো, আমরা ভাঁজের আলোচনায় আসবো, প্রত্যেকটা টপিক আমরা ধরে ধরে করাবো, আমাদের সঙ্গে থাকতে হবে, তাহলে আখড়ে তোমাদেরই লাভ। আশা করি তোমরা এগুলো কিন্তু পরীক্ষাতে কাজে লাগাতে পারবে, যারা এসএসসি এসএলএসটি দিবে তারাও, যারা ক্লাস 11 এ সবেমাত্র উঠেছো তারাও। আরেকটা জিনিস এখানে আমি তোমাদের বলবো, এখানে জিনিস আরেকটা বলবো, যেটা গ্রেট ইনফরমেশন দিতে চলেছি, যেটা গ্রেট একটা ইনফরমেশন। আমরা জানলাম তো দুটো পাত কখনো কাছাকাছি আসছে, দুটো পাত কখনো দূরে সরে যাচ্ছে, কখনো এইভাবে আসছে, কখনো ঘেঁষে ঘেঁষে চলে যাচ্ছে, কিন্তু কখনো কখনো 3 দিক থেকে 3টে পাত আসতে পারে। বুঝে দেখবা, 3 দিক থেকে 3টে পাত আসতে পারে, কখনো কখনো 3 দিক থেকে 3টে পাত আসতে পারে, কখনো কখনো 3 দিক থেকে 3টে পাত আসতে পারে। কি হবে? এই 3টে পাতের মধ্যে দুটো পাত, যে কোনো দুটো পাত অ্যাক্টিভ থাকবে, একটা কিন্তু অ্যাক্টিভ থাকবে না। দেখো ওয়াই আকৃতি মনে হচ্ছে, এখানে ওয়াই আকৃতি প্লেট বাউন্ডারি রয়েছে, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা এসেছে, তার মানে এটা দেখতে মনে হচ্ছে ওয়াই আকৃতির। তো এর মধ্যে দুটো পাত অ্যাক্টিভ থাকবে, হয় এই দুটো, না হয় এই দুটো, না হয় এই দুটো, দুটো পাত অ্যাক্টিভ থাকবে। তো যদি মনে করে নি এটা অ্যাক্টিভ প্লেট, এটা একটা অ্যাক্টিভ প্লেট, কিন্তু এটা নিষ্ক্রিয়, এটা প্যাসিভ, নিষ্ক্রিয়, তাহলে এর কোনো কাজ থাকছে না। যখন 3টে প্লেট মার্জিনের মধ্যে দুটো পাত সক্রিয়, একটা পাত নিষ্ক্রিয়, যখন এই পাতটা নিষ্ক্রিয় তখন এটা একটা নাম দেওয়া হয়, এই নাম হচ্ছে, এরই নাম হচ্ছে অউলাকোজেন। মাথায় রাখো, এরই নাম হচ্ছে অউলাকোজেন। এই নিষ্ক্রিয় পাতটাকে বলা হচ্ছে অউলাকোজেন। মাথায় রাখো, পরীক্ষায় কিন্তু দেয় অউলাকোজেন কি। ওকে, বোঝা গেল? আর কোনো সমস্যা? অউলাকোজেন। ওকে, মোটামুটি একটা ধারণা তোমাদের আমি ক্লিয়ার করে দিলাম। কারো কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো। এই যে 3 দিক থেকে আসছে, এটাকে বলা হয় ত্রিপাত সীমানাও বলা হয়। এই ঘর্ষণটাকে, এই জায়গাটাকে বলা হয় ত্রিপাত সীমানা। এই ইনফরমেশন গুলো নিয়ে নাও, আমরা একটা লাইভ ক্লাস নিয়ে আসবো এমসিকিউ প্রশ্ন উত্তরে, সেখানে কিন্তু সমস্ত প্রশ্ন উত্তর থাকবে। এটাকে বলছে ত্রিপাত সীমানা। ক্লিয়ার? ত্রিপাত সীমানা বলা।
আর যে নিষ্ক্রিয় পার্টটা সেটাকে বলে অউলাকোজেন, সেটাকে বলে অউলাকোজেন। তো আমরা বহির্জাত এবং অন্তর্জাত প্রক্রিয়ার মধ্যে স্লো প্রসেস, সাইলেন্ট প্রসেসের মধ্যে আমরা এপিটোজেনিক, অটোজেনিক দেখালাম এবং সঙ্গে সঙ্গে আমরা আজকে প্লেট টেকটক নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। আজকের ক্লাস আমি এখানে সমাপ্ত করব। আমরা আবার পরবর্তী নেক্সট টপিকে নিয়ে আলোচনা করব। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের সঙ্গে থেকো। আমাদেরকে কমেন্টে অবশ্যই জানিয়ে দাও তোমাদের কেমন লাগছে। ওকে, আজকে গুড বাই, টাটা।